পরপুরুষের সঙ্গে মাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। আমায় দেখে মা দ্রুত বিছানা চাদরে নিজেকে ঢেকে নিল। তখন আমি স্কুল থেকে আসলাম। এরকম দৃশ্য চোখে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। অনেকটাই পাগলের মতো হয়ে গেলাম, কারণ এসব বিষয়ে কোনো ধারণা নেই আমার। তখন আমি নিজের রুমে এসে নীরবে অনেকক্ষণ কান্না করলাম। অনেকক্ষণ পর অনুমান করতে পারলাম যে লোকটা বের হয়ে যাচ্ছে। রোজ দেখতাম লোকটাকে মায়ের ঘরে রাত কাটাতো, সকালে উঠে চলে যেত। একই বিষয় দেখতে দেখতে আমার কাছে অভ্যস্ত হয়ে গিয়েছিল। লোকটা রোজ আমার জন্য এত খাবার নিয়ে আসতো, তারপর লোকটা মায়ের ঘরে ঢুকে যেত। আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি, সে সময় শুনলাম মা ফোনে কথা বলছে। কাছে গিয়ে বললাম, মা কে ফোন করেছে? মা আমতা আমতা করে বলল, না মানে তোর বাবা ফোন দিয়েছে। আমি বুঝতে পারলাম মা মিথ্যে বলছে, কারণ বাবার সাথে মা কখনোই হেসে কথা বলে না। মা যে পরকীয়া সময় দিচ্ছে সেটা বুঝে বললাম, বাবার সাথে তুমি কখনোই হেসে হেসে কথা বলো না মা, মিথ্যে কেন বলছো? মা ধমক দিয়ে বলল, মুখে মুখে এত কথা বলো কেন? খুব বড় হয়ে গেছো তাই না? চর মেরে তোমার গাল লাল করে দেব, শয়তান মেয়ে। মায়ের ধমকে আমার চোখের জল চলে এলো। উঁচু আওয়াজে আমায় কেউ বকলে কান্না ধরে রাখতে পারি না। চোখে জল নিয়েই বাড়ি থেকে বের হলাম স্কুলের উদ্দেশ্যে। বিকেলবেলা শরীর খারাপ লাগছে খুব, সকাল থেকে কিচ্ছু খাইনি। শরীরটা কেমন যেন চক্কর দিয়ে উঠছে বারবার। ক্লাস শেষ করে বাড়ির কাছে আসলাম, সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। দরজা খুলে বাড়িতে আসতে এমন একটা দৃশ্য দেখবো কখনোই কল্পনাও করতে পারিনি। আমি রীতিমতো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখলাম আমার সামনে সোফায় মা উল্টো হয়ে শুয়ে টিভি দেখছে, মাথা মেঝের দিকে আর পা সোফায়, পরনে একটা 3/4 প্যান্ট। কাজের মেয়ে তানিয়া বলল, ভালো আছেন আফা? আম্মার দিকে এক নজর তাকিয়ে ভাবলাম, আম্মার দিন দিন এত অধপতন হয়ে যাচ্ছে কেন? আমি যে বড় হচ্ছি আম্মার সেই দিকে খেয়াল নেই। হঠাৎ আম্মা আমায় দেখে কাপড় চোপড় ঠিক করে বসে আমার দিকে রাগান্বিত হয়ে চোখ গরম করে তাকিয়ে বলল, তুই কখন আসলি? রুমে যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি আর কোনো কথা বললাম না, সোজা রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর কাপড় চেঞ্জ করে আবারও এসে সোফায় বসলাম। টিভি রিমোট হাতে নিলাম। মা একটু নড়ে চড়ে বসলো। কাজের মেয়ে তানিয়া বালতিতে পানি নিয়ে ঘর মোছার কাপড় এনে ঘর মুছতে লাগলো। আম্মা তানিয়াকে উদ্দেশ্য করে বলল, উপরে নতুন লোক এসেছে জানো? শুনছিলাম, মেলা বড় লোক তারা, এক পোলায় বিদেশ থাহে, বাপ আর বড় পোলায় একখান ব্যবসা করে আর ছোট পোলায় পড়ালেখা করে, মাইয়াও আছে একখান। ওই লোকটাই আপনার কাছে এসেছে। তানিয়ার কথা শুনে আম্মা হাসে। তানিয়ার বয়স বেশি না, হবে হয়তো আমার থেকে 3-4 বছরের বড়। অল্প বয়সের মেয়ে হওয়ায় অভাবে পড়ে মানুষের বাড়িতে কাজ করে। আমি এতক্ষণ চোখ বড় বড় করে সব শুনছি, মনে হচ্ছে কোনো গোয়েন্দা কাহিনী দেখছি। আম্মা ভ্রু কুচকে তাকালো মেয়ের দিকে, বলল, ঘরে যাও, পড়তে বসো, কাল না পরীক্ষা আছে। আমি মায়ের চোখ গরম দেখে উঠে গেলাম। আস্তে আস্তে শুনলাম তানিয়া আম্মাকে ফিস করে বলছে, তয় খালাম্মা শুনছি ওই পোলা নাকি আগের, আর ওই বেড়া 2 বিয়া, তয় সে ঘরে বউ মরছে। আমি শুনছি ওই বেড়া তাবিজ করছিল এই বইয়ের লাইগা, তাই বউ মরছে। আমি দরজার পাশে গিয়ে থেমে গেলাম। পেছন ফিরতেই মা চোখ গরম করে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে ঘরে যেতে বলেছি আমি ঘরে চলে যাই। তারপর আম্মা ওই লোকটার রুমে চলে গেল। রুমে এসে ভাবলাম এভাবে চলতে দেয়া যায় না, কিছু একটা করতে হবে। কৌতূহলবশত আমি আবার আম্মার রুমে উঁকি মারলাম। দেখলাম মায়ের কোলে ওই লোকটা শুয়ে আছে। এই দৃশ্য দেখে আমি রাগ আর সামলাতে পারলাম না। কর্কশ গলায় বললাম, মা এইসব কি নোংরামি শুরু করেছো তুমি? যুবতী একটা মেয়ে, স্বামী থাকতে এসব নষ্টামি করতে লজ্জা করছে না? আর কতটা নিচে নামবে তুমি? আমাকে দেখে মার ওই লোকটা তড়িঘড়ি করে উঠে বসলো। এতটুকু বলেই রুমে চলে আসলাম। সত্যি বলতে মায়ের মুখটাও এখন আর দেখার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। বড় মামার কাছে ফোন করলাম। 2বার রিং হতেই মামা ফোন ধরলো। তারপর রোবটের মতো বলল, মিষ্টি মা কেমন আছো? আমি সময় স্বল্পতার জন্য তোমার খোঁজ নিতে ব্যর্থ হচ্ছি। পড়াশোনা কেমন চলে? কান্নার বেগ এতটাই প্রবল যে হেঁচকি শুরু হয়ে গিয়েছে। হেঁচকি তুলে কান্না করতে লাগলাম। মামা তুমি এর একটা ব্যবস্থা নেবে, না হলে আমি বাবাকে জানাবো। সে কি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? মামা কি হয়েছে আমি বলতে পারবো না, এসব বলতেও আমার বিবেক বাঁধছে, তুমি তো সব জানোই। মামা গম্ভীর হয়ে বললেন, ওই বেয়াদব মেয়ে এখন এসব চালিয়ে যাচ্ছে। আমি কিছু বললাম না, শুধু কান্না করছি। মামা বলল, মিষ্টি আমি আর কি করব, বড় ভাই হিসেবে যথেষ্ট শাসন করেছি। শেষবার তো এটাও বলেছে আমি যেন তার উপর অধিকার খাটাতে না আসি। আমি নাকি এখন ওর কেউ না, যতটুকু শাসন করার আমি করেছি, আমার আর কিচ্ছু করার নেই। আমি ফোন কেটে দিলাম। মামা ঠিকই বলেছে, তার পক্ষে যা করা সম্ভব সবটাই তিনি করেছেন। অতিরিক্ত কান্না করলে আমার দ্রুত ঘুম পায়। আমি বিছানায় তলিয়ে গেলাম গভীর ঘুমে। রাত 9টায় আমার মোবাইলে ফোন আসলো। রিংটনের শব্দে আমার ঘুম ভাঙলো। ফোন রিসিভ করতে আব্বা বিদেশ থেকে বলল, কেমন আছিস আমার রাজকন্যা? ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? ও হ্যাঁ, তোমার স্কুটি কি পছন্দ হয়েছে? আমি বুঝতে পারলাম না বাবা কোন স্কুটির কথা বলছে। মিষ্টি জিজ্ঞেস করলো, কোন স্কুটি ডেলিভারি হবে? সে কি তোমার মা কিছু বলেনি? না তো, তুমি না
না বলেছিলে তোমার স্কুটি খুব পছন্দের, বেতনের টাকা জমিয়ে জমিয়ে তোমার স্কুটি কেনার জন্য পরশুদিন 1.5 লাখ টাকা পাঠিয়েছি। তোমার মা তো বলল আজ ডেলিভারি করবে, তুমি সহ গিয়ে দেখে এসেছো। আব্বার কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না। ঠিক আছে আব্বা, আমি আপনাকে জানাচ্ছি। এই কথা বলে ফোন কেটে দিলাম। ফোন রেখে আমি মায়ের ঘরের দিকে গেলাম। ইদানিং মায়ের ঘরের দিকে আসতেও আমার ঘেন্না লাগে। বারবার চেষ্টা করি বাবাকে সবটা বলতে, কিন্তু শেষমেশ বলতে পারি না। আমাদের সংসারটা ভেঙে যাবে ভেবে সবসময় মনে হয় মা এই বুঝি পাল্টে যাবে, এই বুঝি সবটা আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু সেটা আর হয় না। মা আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছে। আমাকে দেখে বলল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। আর বেশি রাত জেগে থাকবে না, ঠিক আছে? তুমি কোথায় যাচ্ছ? রাতে বাড়ি ফিরবে না? তোমার ইস্পিতা আন্টির বাড়িতে আজ পার্টি, ওখানেই যাচ্ছি, নাও ফিরতে পারি। ও আচ্ছা, আরো কিছু বলবে? বাবা কি আমার স্কুটি কেনার জন্য টাকা দিয়েছে? হ্যাঁ দিয়েছে, কিন্তু আমি সেটা খরচ করে ফেলেছি সোনা। প্লিজ মন খারাপ করো না, 2 মাস অপেক্ষা করো, ওর থেকেও দামি স্কুটি কিনে দেব। আর তোমার বাবাকে কিচ্ছু বলার দরকার নেই। আমি আবার মাকে প্রশ্ন করলাম, কোথায় খরচ করেছো? টাকাটা আসলে তোমার অরিন আঙ্কেলকে দিয়েছি, ওর ব্যবসায় লস যাচ্ছে। আমি আর কিচ্ছু বললাম না। সে এতদিনে জানতো মায়েরা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এখন মনে হচ্ছে কিছু মা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট পশুদের থেকেও নিম্ন। তারপর মা আস্তে করে তার ভ্যানিটি ব্যাগটি নিয়ে বের হয়ে গেল। সকালবেলা কে যেন আমার মাথায় হাত বুলাচ্ছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম বাবা। বাবা একটা হাসি দিয়ে বলল, তোকে যখন আমি রাতে ফোন দিয়েছিলাম তখন আমি এয়ারপোর্টে ছিলাম, সারপ্রাইজ দেবো বলে কথাটা জানাইনি। এখনো আমি ধাতস্থ হতে পারছি না। বাবা আমার মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে বলল, মামুনি দ্রুত ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য অনেক কিছু এনেছি। বাবা তুমি সত্যি অনেক কিছু এনেছো? আমার তো বিশ্বাস হচ্ছে না, স্বপ্নের মতো মনে হচ্ছে। অনেকক্ষণ হলো নিজেকে আটকে রেখেছি। বিছানা ছেড়ে উঠে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বাবা হাসতে হাসতে বলল, মিষ্টি তোমার মা কাল রাতে কোথায় গেছে জানো? পুরো বাড়ি খুঁজেছি, তোমার মাকে পেলাম না। দারোয়ান বলল সে কাল রাতে কোথাও গেছে। বাবার কথা শুনে আমার মুখের হাসিটুকু সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেল। মৃদু স্বরে বললাম, মা বলল ইস্মিতা আন্টির বাড়িতে যাবে বলেছিল, তোমায় একটা সিদ্ধান্ত জানাতে চাচ্ছি। বাবার কথায় আমার হার্টবিট বেড়ে গেল। মায়ের বিষয়ে কি বাবা সব জেনে গেছে? জানারই কথা। অরিনা আঙ্কেলকে নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে। বললাম, কি সিদ্ধান্ত বাবা? তোমার মায়ের সাথে আমি আর সংসার করব না। কি এসব কি বলছো তুমি বাবা? যা শুনেছো সেটাই বলছি। প্রতারণা যে করে আমি তাকে ক্ষমা করি না। বাবার কথায় আমার চোখে জল চলে এলো। বললাম, তাহলে তো আমিও প্রতারণা করেছি। তোমার কোনো দোষ নেই। বাবা মায়ের আদরে থাকতে সব ছেলেমেয়েরাই চেষ্টা করে, তুমিও তাই করেছো, এতে দোষের কিছু না। বাবা আমি মামাকে কয়েকবার বলেছি, মামাও আর কিছু করছে না। ওনাকে বলেও লাভ নেই, যথেষ্ট শাসন করেছেন। নিজে ঠিক না হলে শাসন করে ঠিক করা যায় না। তুমি আরেকবার মাকে বোঝাবে বাবা, প্লিজ। অনেক বুঝিয়েছি, আর সম্ভব না। তোমার মা কাল রাতে ওই ছেলের বাড়িতে গেছে, কিন্তু মা তো বলল আন্টির বাড়িতে যাবে। মিথ্যে বলেছে। আমি ওর সব কাজিনকে ফোন করে খোঁজ নিয়েছি, কোথাও নেই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কথাবার্তার এক পর্যায়ে কলিং বেলের শব্দ হলো। আমি দরজা খোলার জন্য প্রস্তুতি নিলাম। তুই দাঁড়া, আমি দরজা খুলছি। আব্বা গিয়ে দরজা খুলল। বাহির থেকে ওই লোকটার মা হেসে হেসে ভেতরে ঢুকতেই আব্বার চোখাচোখি হয়ে গেল। আব্বাকে দেখে মা আর ওই লোকটা ভূত দেখার মতো চমকে উঠল। আব্বা মায়ের চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিল। আমি দৌড়ে এসে আব্বাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। সম্মানিত দর্শক, মিষ্টির আব্বু কাজটা কি ভালো করেছে নাকি খারাপ করেছে? আপনাদের কাছে প্রশ্ন রইল, এরকম মহিলাকে কি করা উচিত? কমেন্ট বক্সে লিখে জানান। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ।